রাখো না চোখে চোখে চোখ। ওয়ান তার বাবা মা ছোটবেলাতেই ডিভোর্স হয়ে গিয়েছিল। তার বড় ভাই ইয়ঞ্জন তাকে পেলে বড় করে। কিছুদিন আগে তার বাড়ি থেকে তার ভাবি তাকে বের করে দেয়। রাস্তায় যখন সে হাঁটছিল তখন একদল কিডন্যাপার তাকে ধরে নিয়ে যায়। তাকে এক মহিলার কাছে নিয়ে ফেলে দেয়। তারা ছিল যাত্রাপালার লোক। এ তো আসল সোনা নিয়ে এসেছিস, একে স্টেজে ওঠাতে পারলে টাকা আর টাকা। কিন্তু ওয়ান নাচতে জানতো না, তাই এই কয়দিন নেন্সি তাকে অনেক প্র্যাকটিস করাই। আজ সন্ধে 7টা থেকে রাত 9টা পর্যন্ত রূপবান যাত্রাপালা অনুষ্ঠিত হবে। তারপর বিরতি, রাত 9:30 থেকে 12টা পর্যন্ত চলবে নাচ। তারপর আবার যাত্রাপালা, রাত 2টা থেকে ভোর 4টে পর্যন্ত আবার চলবে নাচ। এখন মঞ্চে রূপবান যাত্রাপালা অভিনয় চলছে। মায়ারানী ওয়াইনকে ধমকের স্বরে বলে, তাড়াতাড়ি মেকআপ নিয়ে পোশাক পর, কিছুক্ষণ পরেই শুরু হবে। ভুললে যাইস না, শিলা রানীর পরে নাচি তোর। ওয়াইন বসেই থাকে। ওই সরি, পয়সা কি চিন্তা করস? একটা কথা আপনাকে বলতে চেয়েছিলাম। কি কথা? মানে আমি তো জীবনে কখনো নাচিনি, তাই এই পোশাকটা পরতে কেমন জানি লাগছে। তাছাড়া এটা তো আমার জীবনের প্রথম নাচ। আমি এই লেহেঙ্গাটা পরেই এখন নাচি, তারপর রাত 2টোর পরে এটা পরবো। আচ্ছা এই কথা, ঠিক আছে, এখন এই লেহেঙ্গাটাই পর, কিন্তু রাত 2টোর পরে কিন্তু ওই পোশাকটাই পরা লাগবে। নাচতে নাম না, মাথায় ঘুমটা দিলে কিন্তু চলবো না। ওয়াইন নীল রঙের সোনালি জরির কাজ করা লেহেঙ্গা পরে, কানে নীল পাথরের বড় বড় ঝুমকা, নীল চোখের কালো টানা কাজল। মেকআপ দেওয়াতে গায়ের রং যেন সাদা আর গোলাপি দ্রুতি ছাড়ছে। তারপর ওয়াইনকে দেখে নেন্সি বলে, আরে আমার চোখ তো ঝলসে যাইতেছে, সাক্ষাৎ নীল পরি দেখতেছি তো। কিন্তু ওর পরনে এই পোশাক কেন? আরে পরবো পরবো, পরের শোতেই পরবো, জীবনের প্রথম নাচ তো, তাই একটু লজ্জা পাইতেছে। প্রিন্সেস শিলা রানীর নাচ শেষ হয়ে গিয়েছে। ঘোষক বিচিত্র ঢঙ্গে ওয়াইনের নাম ঘোষণা করেছে। আকাশ থেকে নামলো এক ডানা কাটা পরি। হায় হায়, তার দেখে প্রাণ চাই মরি, নাম তার ওয়াইন পরি। হ্যাঁ ভাই, এখন মঞ্চে আসতে চলেছে প্রিন্সেস ওয়াইন পরি। ওয়াইন পরি। ওয়াইন দ্রুত মঞ্চে চলে আসে। মঞ্চের চতুর্দিকে চারদিকে জনতার সমুদ্র। বাজনা বাজছে, ওয়াইন বাজনার তারে তারে চরকির মতো ঘুরছে। হঠাৎ সে কেউ কিছু বুঝে ওঠার আগেই সমুদ্রে লাফিয়ে পড়ে। তারপর দে দৌড়। ওয়াইন প্রাণপণে ছুটছে। যাত্রার দর্শকেরাও হতভম্ব। এ কি হলো? এমন ঘটনা তো আগে তারা কখনোই দেখেনি। মুহূর্তেই খবর পৌঁছে গেল উস্তাদের কাছে। যাত্রা দলে কর্মরত 3-4 জন লোক ছুটে গেল ওয়াইনকে ধরতে। ওয়াইন ভিড় ঠেলে ছুটে যাচ্ছে। পিছন থেকে যাত্রাপালার লোকেরা তাকে চিৎকার করে ডাকছে। এত ভারী জামা পরায় ওয়াইনের পা মচকে পড়ে যায়। আমি তোমাদের সাথে যাব না, আমাকে যেতে দাও। তখন এলাকার কিছু মুরব্বী চাচারা আসে। এই তোমরা ওকে জোর করে ধরে নিয়ে যাচ্ছ কেন? ও পালাচ্ছে কেন? আপনি চাচা এসব থেকে দূরে থাকেন, এই মেয়ে ঢং করছে। চাচা আমাকে বাঁচান, ওরা আমাকে ধরে এইসব কাজ জোর করে করাচ্ছে, আমি এসব কাজ করি না। তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, তোমার পোশাকও তো ওদের থেকে অনেক ভালো। আপনারা ওকে আমাদের সাথে যেতে দেন। দেখেন আমরা ওকে নিয়ে কিন্তু যাবই। তখনই একজন লোক এক সিউকায়ের হাত ধরে ফেলে। এতটাই জোরে চেপে ধরে যে সে ওয়াইনের হাত ছেড়ে দিতে বাধ্য হয়। ওয়াইন হতভম্ব হয়ে তার দিকে তাকায়। লম্বা করে ফর্সা করে গায়ের রং, দেহের গঠন দেখে যে কোনো মেয়ে তাকে পছন্দ করে ফেলবে। ওয়াইন ভাবছে কিসে, এই ছেলে আদবের অভাব আছে তোর? এই মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিস কেন? এখান থেকে তোর ভালোভাবে চলে যাওয়াই ভালো, বুঝতে পেরেছিস? কাই দাঁত কামড়ে বলে, আমি এই মেয়েকে নিয়েই যাব। এই ঢং কমাতে হবে না? আচ্ছা তাই নাকি? বাবা এই মেয়েটাকে বাড়ি নিয়ে চলো। এই মেয়েটাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। কালকে স্কুল মাঠে সবাই আসবেন, সেখানে দরবার হবে। মোমো দেখো কাকে নিয়ে এসেছি। এটা আবার কি? জিহুক সব ঘটনা খুলে বলে। তো মা এখানে কিভাবে এলে? আমার ভাই শহরের একজন শিল্পপতি, আমার বাবা মা নেই,
ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার কেউ নেই, আমি কোথায় যাব? এই বলে ওয়াইন কান্না করে ফেলে। মোমো এতক্ষণে ওয়াইনের নীলা সৌন্দর্য মুগ্ধ। মোমো বলে, না মা, তুমি কান্না করো না, তুমি আমার কাছেই থাকবে, তোমাকে আমি লেখাপড়া করাবো। মা, আমি এখন উপরে যাচ্ছি। ওয়াইন তার দিকে তাকিয়ে থাকে। ও আমার ছেলে, খুবই খুঁতখুঁতে আর রাগী, তবে অনেক ভালো। তুমি এত বড় ঘরের মেয়ে, তোমার এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। তারপর মোমো ওয়াইনের রুম দেখিয়ে দেয়। ওয়াইন ফ্রেশ হয়ে নেই, একটা সাদা জামা পরেছে। আজকে তার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে, সেই ছেলেটির কাছে সে কৃতজ্ঞ। ওয়াইন মনে মনে ভাবে, আমি তো ওই ছেলেটির নামও জানি না। ইস, অত সুন্দর ছেলে, আমি আগে কখনোই দেখিনি। ওর রুম তো আমার রুমের সামনেই। ওয়াইন মা, সারাদিন তোমার উপর দিয়ে অনেক দখল গিয়েছে, এখন খেতে আসো। জি আন্টি। সবাই খেতে বসেছে। মা, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছ? ইন্টার সেকেন্ড ইয়ার পাস করেছি। ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট বের হয়েছে। তাহলে তো রেজাল্ট দেখতে হবে। জাঙ্কুক, রেজাল্ট দেখিস তো। ওয়াইন জানতে পারে সেই ছেলেটির নাম জাঙ্কুক। ওয়াইন আমার রুমে এসো, রেজাল্ট দেখে দেবো। জি আচ্ছা। মোমো মিটিমিটি হাসে। খাওয়া শেষে ওয়াইন জাঙ্কুকের রুমে যায়। ভিতরে আসবো? হ্যাঁ, ভিতরে আসো। রুমটা অনেক গোছানো। তোমার সিট নাম্বারটা বলো। ওয়াইন তার সিট নাম্বার বলে। আমি যে ইউনিভার্সিটির লেকচারার, সেখানে তুমি চান্স পেয়েছো। ওয়াইন একটু অবাক হয়ে যায়। বুঝতে পারে ছেলেটিকে দেখতে ছোট হলেও আসলে সে অনেক বড় মানুষ। আচ্ছা, এখন আমি আসি। এই বলে ওয়াইন তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায়। মোমো চা নিয়ে ভেতরে আসে। কি হয়েছে? ওর রেজাল্টটা দেখে দিয়েছিস? ফেল করেছে? না, তেমন কিছু না। আমি যে ইউনিভার্সিটিতে চাকরি করি, সেই ইউনিভার্সিটিতেই সে চান্স পেয়েছে। তাহলে তো ভালোই হয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে, তাই না? হ্যাঁ, তাই তো। কালকে তুই তাকে নিয়ে ভর্তি করে দিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সকালে ওয়াইন লেট করে ঘুম থেকে ওঠে। কাল অনেক দখলের পর ওয়াইন অনেক ক্লান্ত ছিল, তাই তোমাকে মোমো ডাকতে আসে। ওয়াইন, ঘুম থেকে উঠেছ? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপর নিচে খেতে আসো। জি আন্টি, আসছি। তুমি অনেক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে যাও। সবাই খেতে বসেছে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর জাঙ্কুক নিচে আসে, সাদা শার্ট আর একটা কালো প্যান্ট পরে। মনে হচ্ছে কোথাও যেন যাবে। বাবা, ওয়াইনকে তোর সাথে নিয়ে যাস তো, ওকে ভর্তি করিয়ে দিস। আর আসার সময় ওকে শপিং করিয়ে নিয়ে আসিস, কারণ ওর তো এখানে কোনো জামা কাপড়ই নেই। কি, এত কিছু লাগবে না, তুমি চুপ করো। ওকে তাড়াতাড়ি তৈরি করিয়ে দাও, আমি কিন্তু এখনই চলে যাব। তারপর ওয়াইনকে মোমো বোরকা পরিয়ে দেই। মেকআপের ফাঁকে তোমার চোখ দুটো নীল ঝলমলে করছে। যাই হোক, জাঙ্কুক গাড়িতে বসে আছে। তুমি গাড়িতে বসলে দুইজন পাশাপাশি। এসব গাড়িতে বসার অভ্যাস তোমার আগে থেকেই আছে। তোমার কোনো সমস্যা হলে বলো। পছন্দের মানুষের কাছে এমন কথা শুনে তুমি খুবই খুশি হলে। তুমি হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকলে। কি, কিছু বলবে? না, আপনার ওইদিকে দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর, তো তাই দেখছিলাম। তোমার চোখগুলো নীল কিভাবে? আমি কিভাবে বলবো? জাঙ্কুক ওয়াইনের চোখের দিকে প্রায় 2-3 সেকেন্ড তাকিয়ে থাকে। তোমার কাছে বিষয়টা অনেক অদ্ভুত লাগে। তারপর তুমি মনে মনে বলো, আল্লাহ বাঁচাইছে, একটু হলেই প্রেমে পড়ে যেতাম। তারপর জাঙ্কুক তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। ওয়াইন খুবই মিশুক প্রকৃতির মেয়ে, তাই সে প্রথম দিনেই 2-3টে বান্ধবী বানিয়ে নেয়। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। ইতিমধ্যে কলেজের কয়েকটা ছেলে ওয়াইনকে বিরক্ত করা শুরু করেছে। তার অসাধারণ রূপ যেন তার কাল হলো। একবার চোখ তুলে তার দিকে তাকালে চোখের তৃষ্ণা মেটাবার জন্য বারবার তার দিকে তাকাতে হয়। কাঁচা সোনার মতো তার গায়ের রং, অতুলনীয় সুন্দর কমনীয় মসৃণ নীল দুটো চোখ যেন চোখের সীমাহীন সমুদ্রের অতল গভীরে নিয়ে যায়। আর সৌন্দর্য লুকিয়ে আছে তাতে। পিঠ ছাওয়া লম্বা মেঘবরণ চুল, মুক্ত দানার মতো ঝকঝকে দাঁত, হাসলে যেন মুখ তার দ্রুতি চমকায়। বিধাতা যেন নিজ হাতে তিল তিল করে যত্ন করে করেছে তাকে। ছোয়া নামের এক ছেলে নজর পড়ে ওয়াইনের উপর।
ভার্সিটির প্রিন্সিপালের ছেলেও, সাথে সবসময় কিছু ছেলে পেলে নিয়ে ঘুরে। ইয়ন হয়তো সবসময় তার সাথে থাকবেই। তার চোখ দুটো ঈষৎ লালচে, কেমন যেন নেশা নেশা ভাব। দেখে মনে হয় দুনিয়ার কাউকে যেন সে পরোয়া করে না। কিন্তু ওয়ায়ানকে দেখে তার মাথা ঘুরে গেছে। সে সাহসী ছেলে সরাসরি ওয়ায়ানের সামনে যেয়ে বলে, এই মেয়ে, তোমার নাম কি? ওয়ায়ান। বাহ, চমৎকার নাম তোমার। নামের মতো তুমিও অনেক সুন্দর। আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ আছে, থাকবে না কেন? তোমাকে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আপনাকে তো আমার মোটেও ভালো লাগে না। কেন ভালো লাগে না? টাকা পয়সা, দেখতে শুনতে কোনো দিকে খারাপ নেই। পথ ছাড়েন, আমি ক্লাসে যাব। আরে যাবেই তো, মানা করেছি কে? গোল্ডেন পাওয়ার ছাত্রী ক্লাস করবে না তো কি করবে? কিন্তু আগে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। কি জবাব দেব? এই যে আমাকে কেন ভালো লাগে না তোমার, তাই। কেন ভালো লাগে না তা আমি জানি না। তাছাড়া সব কেন ওর উত্তর হয় না। ওয়ায়ান তাড়াতাড়ি ক্লাসে চলে যায়। ইয়নহো সুগাকে বলে, খুব তেজ, দেখা যায় একেবারে বনউল। হোক বনউল, আমিও কামনা করি যদি ও বনউল হয় তবে আমিও হব বাঘা তেঁতুল। ক্লাসের মধ্যে ওয়ায়ান আপসেট হয়ে বসেছিল। তখনই ক্লাসের ভিতর ঢুকে আসে জাংকুক। সেই বিষয়টা খেয়াল করে এসেই সে লেকচার দেওয়া শুরু করে, যেটা তার সাধারণ কাজ। সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনছে। সে স্বাভাবিকভাবে ক্লাস করিয়ে চলে যায়। বাসায় এসে ওয়ায়ান দ্রুত তার রুমে চলে যায়। মোমো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এমন তো হওয়ার কথা ছিল না। সন্ধ্যায় জাংকুক বাসায় আসে। মোমো তার কাছে জিজ্ঞাসা করে, ভার্সিটিতে কি কিছু হয়েছে? জাংকুক বলে, কেন? না মানে, ওয়ায়ান তো তাড়াহুড়া করে ওর রুমে ঢুকে গেল, তাই আমি ভাবলাম হয়তো কিছু হয়েছে। তুই একটু দেখিস তো। এমনিতেই এখন আমার অনেক কাজ, আমি এগুলো তদারকি করতে পারবো না। আরে বুঝিস না, এত সুন্দর মেয়ে আমরা কোথায় পাবো? কয়দিন পরে তো তোর সাথেই বিয়ে দেবো। মা, তুমি কি মজা করছো নাকি পাগল হয়ে গিয়েছো? এগুলো কি বলছো? এগুলো আশ্চর্যজনক কথাবার্তা আমার সামনে বলো না। তোকে যা করতে বলেছি তুই তাই কর। পরদিন সকালে জিসো আর সানা তাকে নিতে আসে। মোমো দেখে অবাক হয়ে যায়। কিছুদিনের মধ্যেই মেয়েটা দুটা বান্ধবী বানিয়ে ফেলেছে। সেদিন ব্রেক টাইমে সানা বলতে থাকে, সুগা ভাই অনেক ভালো, সে তোকে অনেক ভালোবাসে। তিনি বলেছেন তুই যদি তার প্রস্তাবে রাজি হস তাহলে তিনি নিজেকে বদলে ফেলবে। তাছাড়া সুগা ভাইদের অনেক টাকা পয়সা আছে, সে তার বাবার একমাত্র ছেলে। এসব কথা তুই আমাকে কেন বলছিস? আমি তোকে আগেও বলেছি আর এখনো বলছি, তুই ওনার কথা আমার সামনে একবার বলবি না। কলেজের ক্যাম্পাসে ওয়ায়ান আর তার দুই বান্ধবী মিলে চানাচুর কিনছিল। ঘটনাস্থল সুগা উপস্থিত হয়। ওয়ায়ানকে বলে, চানাচুর মনে হয় তোমার খুবই পছন্দের, তাই না? ওয়ায়ান কথার কোনো জবাব দেয় না। সুগা চানাচুরওয়ালাকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে ওয়ায়ানকে দেখিয়ে বলে, এই মেয়েটা আর তার বান্ধবীরা যত খুশি চানাচুর খেতে চায় তাদেরকে খাওয়াবে। খবরদার কোনো পয়সা নিবি না, যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে পয়সা নিবি। কথাটা মনে থাকবে? চানাচুরওয়ালা মাথা নেড়ে হেসে দিয়ে বলে, জি ভাইজান, মনে থাকবে। এখন যা, ওই মেয়েগুলোকে বেশি করে চানাচুর দিয়ে আয়। চানাচুরওয়ালা সুগায়ের কথা মতো চানাচুর নিয়ে ওয়ায়ানকে দিয়ে আসে আর বলে, এখন থেকে যত চানাচুর মনে লই খান, পয়সা দেওয়া লাগবো না। সুগা ভাই পয়সা দিব। ওয়ায়ান সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, সুগা ভাই কেন পয়সা দেবে? আর আমরাই বা কেন তার পাঠানো চানাচুর খাবো? এই দে, চানাচুরগুলো ফেরত দিয়ে দেই। দুই বান্ধবী খুশি হয়ে বলে, এই না না না, আমরা কিন্তু চানাচুর দেবো না, আমরা এগুলো খাবো। তোর খেতে ইচ্ছা না করলে তুই খাস না। ওয়ায়ান রাগ করে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা দূর থেকে সুগাও খেয়াল করে। তারপর চানাচুর ওলার কাছে যেয়ে বলে, চানাচুরের দামটা রেখে বাকি টাকা ফেরত দে। কেন ফেরত চান কেন? নেই তো কইলেন, থেকে যতগুলো চানাচুর তা আনিব সব পয়সা আপনি দেবেন। এখন প্রয়োজন শেষ, আগে প্রয়োজন ছিল তাই দিয়েছিলাম, এখন ফেরত দে টাকা। ইচ্ছা ইচ্ছা দিতাছি, লন টাকা। তারপর ওয়ায়ান মন খারাপ করে বাসায় চলে যায়। ওয়ায়ানের মুখটা এমন কালো হয়ে গিয়েছে দেখে মোমো তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? কিছুদিন ধরে তোকে দেখছি
যে তোর মনটা অনেক খারাপ। কি হয়েছে মা, বল আমাকে। আরে আন্টি, কিছুই হয়নি। দেখ, আমি তো তোর মায়ের মতো, আমাকে তুই বলতেই পারিস। আসলে ভার্সিটিতে একটা ছেলে আছে, ওই ছেলেটা আমাকে অনেক ডিস্টার্ব করে। কি করেছে? আমার জন্য চানাচুর পাঠিয়েছে। তাহলে তো এটা খুবই বড় কথা। দেখতে হচ্ছে তো বাহিনীটা। দাঁড়াও, আমি জাঙ্কুককে বলে ব্যাপারটা খেয়াল করছি। প্লিজ, তুমি তোমার ছেলেকে কিছু বলো না। তুই কি এই ব্যাপারটা অনেক ছোট ভেবেছিস? ফোনে সারাদিন কি দেখিস? এগুলো দেখতে পারিস না? ফোনে কত জায়গায় কত কিছু ঘটে যায়। এদিকে রাতের বেলায় যখন জাঙ্কুক পাশেই ছিল, তখন মোমো জাঙ্কুকের রুমে গিয়ে কথায় কথায় সে ওয়াইনের কথা বলে, আর জাঙ্কুককে দিয়ে জোর করে জিমিনকে কল করায়। জিমিন মোমো এর কথাগুলো শুনে বুঝতে পারে মোমো চাই জাঙ্কুকের সাথে ওয়াইনের বিয়ে দিতে। জিমিন ছোটবেলা থেকেই অনেক জিনিয়াস, তাই সে আগেই বুঝে যায় সবকিছু। এদিকে মোমো সবকিছু বলে দিচ্ছে আর একটু বেশি বেশি বলছে দেখে জাঙ্কুক টান দিয়ে তার কাছ থেকে ফোন নিয়ে নেয়। আরে জিমিন, তেমন কিছুই না, মা যেগুলো বলছে সবকিছু ভুলে যা। তুই কি আমাকে ভুলে যেতে বলছিস? জীবনেও বলবো না। কি ডায়েরির পাতায় আজকে তারিখ লিখে এই সব কাহিনী লিখে দেব। আরে জাঙ্কুক, তুই চিন্তা করিস না, আমাদের ভবিষ্যৎ ভাবির বিষয়টা আমার দেখতে হবে না? তুইও কি পাগল হয়ে গিয়েছিস? আচ্ছা, তাহলে কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে। আর বেশি চিন্তা করিস না, যেহেতু আমি আছি। ওই শোকা টুকা নাকি, ওটাকে উচিত শিক্ষা দেব। তারপর মোমো জাঙ্কুকের রুম থেকে চলে যায়। জাঙ্কুক এইসব বিষয় ভাবতে ভাবতে ওয়াইনের রুমের সামনে গিয়ে কড়া নাড়ে। ওয়াইন কিছু ভাবতে ভাবতে দরজা খোলে। দরজা খুলেই জাঙ্কুককে দেখে সে হতভম্ব হয়ে যায়। এত সুন্দর ছেলে সে যতবারই দেখে ততবারই যেন ক্রাশ খায়। আপনি? তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। কি কথা? তোমাকে যে ওই সুগা ডিস্টার্ব করে, সেটা তুমি আমাকে না বলে মাকে কেন বললে? এখন মা অনেক বেশি চিন্তা করছে। আমি আসলে বলতে চাইছিলাম না, কিন্তু ওয়াইন এটা বলেই মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক তার চুল টেনে উপরের দিকে তুলে বলে, তুমি অনেক অদ্ভুত। তারপর সে চলে যায়। ওয়াইন মাথায় হাত বুলাতে বুলাতে ভাবে নিজেকে কি ভাবে কে জানে। পরদিন জিমিন ভার্সিটিতে গিয়ে উপস্থিত। জাঙ্কুক তাকে দেখে অবাক হয়ে যায়। ও সত্যি সত্যি চলে এসেছে। জিমিন অনেক নাম করে ডাক্তার। জিমিন এসে জাঙ্কুকের কানে কানে বলে, ভাবি কোথায়? তোমাদের কি ঝগড়া হয়েছে? জিমিন, তুই যে কাজের জন্য এসেছিস সেই কাজটা কর। আচ্ছা, তুই এটা বল যে ওই ছেলেটাকে কোথায় পাবো? লাঞ্চ টাইমে ভার্সিটির বাইরেতে বসে থাকে একদিন দেখেছিলাম, মনে হয় প্রতিদিনই আসে। তারপর জিমিন সুয়াকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে খুঁজে খুঁজে তার নাজেহাল অবস্থা, সে এখনো সুগাকে খুঁজে পায়নি। তারপর একটা ছেলেকে দেখতে পাই, চোখগুলো নেশালো নেশালো, চুলগুলো এলোমেলো, অনেক ছেলের মাঝে বাইকের উপর স্টাইল দিয়ে বসে আছে। গায়ের রং অনেক বেশি ফর্সা, একদম দুধের মতো। জিমিন তার কাছে যাই। এই ছেলে, একটু এদিকে আসো। তুই এদিকে আয়। আমাকে ডাকছিস? কত বড় সাহস! তোমার সাথে আমার কিছু পার্সোনাল আলাপ আছে, আশা করি তুমি সেগুলো শোনার জন্য একটু এদিকেই আসবে। আমার কাছে কোনো কিছু পার্সোনাল নেই, যা বলবি সবার সামনে বল। দেখো, এটা সত্যি অনেক অসম্মানজনক যে তোমার চামচাদের সামনে তোমার আসল রূপ আমি ফাঁস করতে যাচ্ছি। সুগা জিমিনের কথা শুনে তার সাথে সাইডে গিয়ে আলাপ করতে রাজি হয়ে যায়। জিমিন বলতে শুরু করে, তোমার বাইক দেখে মনে হচ্ছে তোমার পছন্দ অনেক বেশি ভালো। যেটা বলতে এসেছিস সেটা তাড়াতাড়ি বল। দেখো, তোমার পছন্দ যতই ভালো হোক, তুমি একটা ভুল জিনিসে হাত দিয়ে ফেলেছ। এই সুগা কখনো স্বর্ণ চিনতে ভুল করে না। আমি কয়েকদিন ধরেই শুনছি তুমি নাকি মিস ওয়াইন জিও জাঙ্কুকের হবু বউকে বিরক্ত করছো। কি হবু বউ? সেটা কবে থেকে শুরু হলো? তাও আবার নাম বাদে জাঙ্কুকের নাম? তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। হাসি পাক আর যাই পাক, সত্যি কথা তো সত্যিই থাকবে। এই কথা শোনার সাথে সাথে সুগা জিমিনকে খুশি মারে। জিমিন একটু দূরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে আর সুগার কলার চেপে ধরে। শুনিসনি আমি কি বলেছি? এতক্ষণ ভদ্রভাবে কথা বলেছি। আমি যা বলছি তাই কর। ওয়াইন থেকে দূরে থাকবি,
না হলে তোর শরীরের একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না। এই বলে জিমিন সেখান থেকে চলে যায়। সুগা সেখানেই দাঁড়িয়ে থাকে। সেই অপমান মেনে নিতে না পেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এরপর সাপ্তাহিক ছুটির দিন, তাই ওয়ান বাসায় থাকে। পরদিন বন্ধ শেষে সকাল 10টার দিকে ওয়াইন আর পাড়ার দুই বান্ধবী জিসু আর সানার সঙ্গে হেঁটে হেঁটে ভার্সিটিতে যাচ্ছে। সূর্যের তাপ লাগছিল বিধায় ওয়াইন একটা খাতা কপালের উপরে তুলে রোদ ফেরানোর চেষ্টা করছে এবং হাঁটছে। এমন সময় সুগা পাশের চায়ের স্টলে বসে চা খাচ্ছিল। প্রতিদিন সে এমন সময় চায়ের দোকানে বসে চা খায়। শুধুমাত্র ওয়াইনকে এক নজর দেখার জন্য সে এখানে আসে। ইয়নহু বলে, তুই এত সারাদিন ওর জন্য এখানে অপেক্ষা করিস কেন? সে তো তোর নয়, তার তো অন্য জায়গায় বিয়েও ঠিক হয়ে রয়েছে, সেটা তো তুই কয়েকদিন আগেই জানতে পারলি। সুগা তার কথায় পাত্তা না দিয়ে বলে, কিছুটা চিন্তিত স্বরে, ওয়াইন কপালের উপর খাতা ধরে রেখেছে কেন? আহা, বুঝো না, রোদ লাগছে তাই। তখনই সুগা পকেট থেকে টাকা বের করে ইয়নহুর হাতে ধরিয়ে দিয়ে বলে, যা তাড়াতাড়ি গিয়ে ছাতা কিনে আন, আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। সত্যি তুই এতটা পাগল প্রেমিক? প্রেমিক হলে এমনই হতে হয়। আমার মনে হয় তুমি এটা পারবে। ইয়নহু দৌড়ে গিয়ে একটা সুন্দর হলুদ রঙের ছাতা কিনে নিয়ে আসে। তারপর সুগার কাছে চলে যায়। সুগা তাকে দেখে তার হাত ধরে টেনে নিয়ে দৌড় দেয় আর দৌড়ে ওয়াইনের সামনে গিয়ে দাঁড়ায়। সুগা ওয়াইনের সামনে গিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, এই ছাতাটা নাও, তোমার কষ্ট আমি কখনোই দেখতে পারবো না। আজব, আমি একটা ছাতা কেন নিব? ছাতা ছাড়া তুমি যদি চলো তাহলে তোমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে রোদে পুড়ে। আমার চেহারার যাই হোক, তাতে আপনার কি? ভারী সাহস হয়েছে তো আপনার। আপনার টাকা আছে বলে আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন। এই নিন আপনার ছাতা। এই বলে ওয়াইন সুগার ছাতাটা অনেক দূরে ছুঁড়ে মারে। তোমার এত বড় সাহস, তুমি আমার ছাতা ছুঁড়ে মারলে? সুগা ওয়াইনের দিকে কটমট চোখে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে গিয়েছে, সাদা চামড়ায় যেন সেটা অনেক বেশি ভয়ানক দেখাচ্ছে। তখনই একটা কালো গাড়িতে করে পাশ দিয়ে যাচ্ছিল জাংকুক। রাস্তায় তাদের দেখে সে গাড়ি থামায়। কি অদ্ভুত, আজকালকার ছেলেমেয়েরাও রাস্তার মধ্যে ক্যাপচার করা শুরু করে দিয়েছে। আর এই মেয়েটাকে আমি যখনই দেখি তখনই কিছু না কিছু ঝামেলা পাকাতেই থাকে। এই বলে জাংকুক গাড়ি থেকে নেমে আসে। সুগা ওয়াইনের যে হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিল সেই হাতটা জাংকুক সুগার হাত থেকে ছাড়িয়ে নিচে চেপে ধরে। সেখানের উপস্থিত সবাই হা করে তাকিয়ে থাকে। সবকিছুই তো সানা আর জিসোর মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মেয়ে, তোমাকে না বলেছি প্রতিদিন আমার সাথে ভার্সিটিতে যাবে? তুমি কি এই ছেলেটার সাথেই প্রতিদিন ক্যাচারে জড়ানোর জন্যই রাস্তা দিয়ে যাও? সুগা তার ছেলের হাসি হাসতে হাসতে বলে, আমি তো দেখতে পাচ্ছি মিস্টার জিয়ন জাংকুক বিয়ের আগেই তার হবু বউকে অত্যাচার করা শুরু করে দিয়েছে। তোমার শেষ পর্যন্ত এই ছেলেটার সাথে বিয়ে ঠিক হলো? এই থেকে আমি কত ভালো, তোমাকে কত ভালোবাসি। তোমার কষ্ট আমি যেখানে দেখতে পারি না সেখানে এই ছেলেটা তোমাকে কষ্ট দিতে চাই, আর তা তো আমি হতে দিতে পারি না। ওয়াইন হা করে তাকিয়ে থাকে। এই ছেলে, তুমি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে তোমার নোংরা হাত বাড়িয়ে দিতে চেয়েছো কেন? তোমার সাথে তো আমি কথা বলিনি। তুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোথা থেকে চলে এসেছে আমার ওয়াইনের দিকে নজর দিয়েছে? এই ছেলে, মুখ সামনে কথা বলো, ভিখিরি কোথাকার। কোথা দিয়ে আমাকে ভিখিরি মনে হয়? তোর থেকে বেশি সাদা আমি। চোখে কি দেখতে পাস না? অন্ধ নাকি? জাংকুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই মেয়ে, তুমি আর তোমার বান্ধবীরা আমার সাথে চলো। এই ছেলের কথায় পাত্তা দিতে হবে না। এটা পাগল ছেলে, পাগল হয়ে গিয়েছে। কি? সারা তুই পাগল, আমি পাগল না। পেছন থেকে সুগা গালাগালি করতে থাকে আর এদিকে জাংকুক কিছু না শোনার মতো ভান করে গাড়ি চালিয়ে চলে যায়। জিসু আর সানা তো বিশাল খুশি। এত দামি গাড়িতে উঠে তাদের খুশির ঠিকানা রইল না। কিছুদিন পর বিকালের দিকে ওয়াইন ও তার দুই বান্ধবী রিক্সা দিয়ে বাড়ি ফিরছিল। এক সময় ওয়াইনের রিক্সার সামনে একটি সাদা মাইক্রো এসে দাঁড়ায়। ওয়াইন কিছু বুঝে ওঠার আগেই দুইজন লোক ওয়াইনের মুখ চেপে ধরে।
কিছু একটা শুকিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। সে দুজন লোক ওয়ানকে গাড়িতে উঠিয়ে ফেলে। পিছনে ওয়ানের আরো দুই বান্ধবীর রিক্সা এসে থেমে যায়। ভয়ে কারোর মুখ থেকেই কোনো কথা ফুটছে না। সুগা সকলকে বন্দুক দেখিয়ে বলে, চুপ, কাউকে কিছু বলবি না, তোরা সবাই বাড়িতে চলে যা। চোখের নিমিষেই সাদা মাইক্রোটি পাথরের ধুলো উড়িয়ে অতি দ্রুত বেগেই চলে যায়। এদিকে জাংকুক বাড়িতে চলে যায়। মোমো তাড়াতাড়ি এসে দরজা খুলে। কি ব্যাপার জাংকুক, তুই একা এসেছিস? আমার সাথে কি কারোর আসার কথা ছিল? না মানে আমি ভেবেছিলাম ওয়াইন তোর সাথে আছে। আমার সাথে থাকবে কেন? কেন ওয়াইন আসেনি? না তো, মেয়েটা বাড়ি ফিরেনি। কি বলছো তুমি? এটা এখন বলছো কেন? ওয়াইন দুই বান্ধবীকে কল দিয়েছিলাম, তারা আমাকে কিছুই বলেনি, শুধু কান্না করেছে। জাংকুক কিছু না বলেই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। যেতে যেতে সে জিমিনকে কল দিয়ে বলে, জিমিন তুই তাড়াতাড়ি সুগার লোকেশন ট্র্যাক কর, ওরা ওয়াইনকে তুলে নিয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই জাংকুক জিমিনের বাড়িতে চলে যায়। বাহিরে জিমিন দাঁড়িয়ে রয়েছিল। জিমিন তাড়াতাড়ি গাড়িতে উঠে আসে। জিমিন, সুগা কোথায়, তাড়াতাড়ি বল। জিমিন একটা ঠিকানা বলে। জিমিন আর জাংকুক সেখানে যেতে থাকে। ওয়ান মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছে। ঘুম ভাঙার পর সে অবাক হয়ে যায়। মাথার উপর ফুল স্পিডে একটা ফ্যান ঘুরছে। চারদিকে সবুজ সুন্দর দেওয়াল, পাশেই একটা সোফা সেট আর ডাইনিং টেবিলও আছে, তাতে খাবার ঢাকাও আছে। ঘরে একটা রঙিন টিভিও আছে। এটা কোন জায়গা? জায়গাটা তো তার কাছে পরিচিত লাগছে না। এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? গায়ে চিমটি কেটে দেখলো, না সে কোনো স্বপ্ন দেখছে না। তাহলে এই জায়গায় সে কেমন করে এলো? আস্তে আস্তে ওয়াইনের সবকিছুই মনে পড়ে গেল। সবকিছু মনে হতে ওয়াইন ভয়ে আটকে উঠল। এ কি ঘটলো তার সাথে? এখন কি হবে তার? ওয়াইন অনবরত ঘামতে থাকলো। তার পরনের পোশাকটাও ঘামে ভিজে গিয়েছে। সুগা তাকে এখানে এনে বন্দি করে রেখেছে। এটা এখন তার বুঝতে বাকি নেই। কিন্তু এখন তার মাথায় পানি ঢালতে হবে। মাথা ভীষণ ব্যথা, অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে। তখনই ইয়নহো আর সুগা ঘরে ঢুকে এলো। ওয়াইনের কাপড়টা ভিজে গিয়েছে। ইয়নহো ওয়াইনকে বলে, তুমি দেখা যায় ঘুম থেকে উঠে পড়েছ। এ কি, তুমি তো একেবারে ভিজে গিয়েছ, ঠান্ডা লেগে যাবে যে। ওয়াইন ইয়নহো এর কথার কোনো জবাব না দিয়ে বলে, আগে বলো কেন তোমরা এখানে আমাকে বন্দি করে রেখেছ? সুগার সঙ্গে তোমার বিয়ে হবে, সেই জন্য তোমাকে এখানে আনা হয়েছে। কিন্তু আমি তো তাকে বিয়ে করব না। এখনো দেখি তোমার অনেক তেজ, কিন্তু তাকে যে তোমার বিয়ে করতেই হবে। আমি বিষ খেয়ে মারা যাব, তবুও নাকি বিয়ে করব না। কিন্তু এখানে তুমি বিষ পাবে কোথায়? তুমি তো আমাদের হাতে বন্দি। তোমার দুটো পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দাও। এবার সুগা মুখ খুলে, ছেড়ে দিলে কোথায় যাবে? বাড়িতে? কিন্তু ওখানে গিয়ে তুমি মুখ দেখাবে কি করে? সবাই তো তোমাকে ছিছি করবে। তার চেয়ে বরং তুমি আমাকে বিয়ে করে ফেলো, এতে তোমারই ভালো হবে। চাই না আমার ভালো, আমাকে ছেড়ে দিন। আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার মুখ দেখলেই আমার ঘৃণা করে। দেখো ওয়ান, বড় বড় কথা বলো না। আমি ইচ্ছা করলেই তোমার অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু কিছুই করিনি। তুমি আমাকে অনেক অপমান করেছো। ইচ্ছে করলেই আমি তার শোধ নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। এর একটাই মাত্র কারণ, আমি তোমাকে ভালোবাসি। আরেকটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলেও তোমার গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে তা তুমি মুছবে কি করে? সুতরাং আমাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো পথই খোলা রইল না। আর হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবে না। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, আর আসলেও কেউ তা পারবে না। আমার কাছ থেকে তোমাকে কেউ ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। কথা শেষ হতে না হতেই একটা লোক সেখানে দৌড়ে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, সুগা ভাই, সর্বনাশ হয়ে গিয়েছে। জিয়ন জাংকুক এখানে এসে গিয়েছে, তার সাথে পার্ক জিমিনকে নিয়ে এসেছে। কি বলিস কি? এত তাড়াতাড়ি চলে আসলো? একসাথে দুটোকে মারা যাবে। আমার তো ভেবেই অনেক আনন্দ হচ্ছে। ওরা আমাদের অনেক লোকেদেরই মাটিতে ফেলে দিয়েছে, ওরা আর উঠে দাঁড়াতে পারছে না। কি বলিস কি? এত বড় সাহস!
আমার টেরা এসে আমার লোকেদের পিটিয়ে যাবে, এটা ভাবে কিভাবে? সুগা দৌড়ে চলে যায়। ইয়নহু দরজাটা তালা বন্ধ করে সেও চলে যায়। পিছন থেকে ওয়ান তাদেরকে চলে যেতে নিষেধ করতে থাকে আর তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে। এদিকে জাংকুক এসে এতক্ষণে সুগাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলি যে? আমি ভেবেছিলাম তোরা আমাকে খুঁজতে অনেক দেরি হবে। আমি তো দেখতে পাচ্ছি তোরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু যতই তোরা চেষ্টা করিস না কেন তোরা এখান থেকে ওয়াইনকে নিয়ে যেতে পারবি না। সুতরাং এখানে আসা তোদের জন্য পুরোটাই বৃথা গেল। গাড়ির তেল খরচ করে খুঁজতে এসেছিস, ভালো কথা, আমাদের বিয়েতে খেয়ে যাস। আর যদি বেশি উড়ার চেষ্টা করিস, ফালতু কথা বাদ দে, চল কাজের কথায় আসা যাক। দেখ, আমরা জানি তোরা টাকার জন্য এইসব করছিস, তাই চল একটা ডিল করা যাক। তোকে আমরা টাকা দেব, অনেক টাকা। এর বদলে তুই ওয়াইনকে ছেড়ে দিবি, আর সাথে সাথে ফ্রিতে তোর বাকি গুন্ডা পান্ডা বেঁচে যাবে। তাদেরকে আমরা কিছুই করবো না। জীবন জাংকুকের হবু বউয়ের দাম মাত্র কিছু টাকা। সুগার তাচ্ছিল্যের হাসি হাসে, তার উপরে আবার আমাকে টাকার গরম দেখাচ্ছিস। তোর মতো কালো ছেলেকে যে কেন ওয়াইন বিয়ে করতে যাচ্ছিল সেটা তো আমি মাত্রই বুঝতে পারলাম। জানি তোদের বাড়িতে থাকতে বলে তুই কিভাবে তার দিকে তাকিয়েছিস। মুখ সামলে কথা বল সুগা। জিমিনের কথাতেই শুরু করা মাত্রই জাংকুক সুগার মুখে একটা জোরে খুশি মারে, যার জন্য সে নিচে গিয়ে পড়ে যায়। পিছন থেকে ইয়নহু এসে জাংকুকের মাথায় বন্দুক তাক করে। সাথে সাথে জিমিন দৌড়ে এসে ইয়নহুর হাতে লাথি দিয়ে তার হাতের বন্দুকটা নিচে ফেলে দেয়। And if you hear this song, then go on bend your back, go on bend your knees, baby shake it to the max. Will the DJ please turn up the bass to the max? Please just rewind, let me shake it to the max. সাথে সাথে তাদের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়াবহ যুদ্ধ। সুগা, জাংকুক, জিমিন আর ইয়নহু একসাথে অনেকক্ষণ মারামারি করতে থাকে। সুগার ছেলেপুলেরা সেই মারামারিতে যোগদান করতে চাইলেও সুগা তাদেরকে বাধা দেয়। জাংকুককে একটা খুশি মেরে সে ফেলে দিয়ে বলে, এটা আমার যুদ্ধ, তোরা কেউ আসবি না, তোদেরকে এখানে আমার প্রয়োজন নেই, আমি একা 100। তখনই জাংকুক তাকে লাঠি মেরে ফেলে দেয়। তারা আবার লড়াই করা শুরু করে দেয়। তখনই সেখানে আগমন ঘটে পুলিশের, আর সেই পুলিশটা আর কেউ না, সেটা হচ্ছে আমাদের বদ্দার হাড্ডি কিম তাইয়ং। সে গিয়ে সুগার হাত ধরে ফেলে। তুই আবার কোন শালা, আমাকে পিছন থেকে ধরে ফেলেছিস? মিস্টার ইয়ঙ্গি, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। একটা নিরীহ মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছিলেন আপনি, তাই এখন আপনাকে জেলে যেতে হবে। কমপক্ষে তোমার তো প্রায় 4-5 বছর জেল হবেই। আমাদের সাথে চলো। সুগা চলে যাওয়ার সময় যেতে যেতে বলে যায়, আমি কিন্তু ফাইট হেরে যাইনি, মনে রাখবি আমি ফিরে আসবো আর ওয়াইনকে বাঁচিয়ে নিয়ে যাব ওর মতো এই বিদঘুটের লোকের থেকে। জাংকুক সুগার কথায় কোনো পাত্তা না দিয়ে উপরের ফ্লোরে চলে যায়, যেখান থেকে এতক্ষণ আওয়াজ আসছিল। সেখানে সে দরজা বন্ধ অবস্থায় ওয়াইনকে পেয়ে যায়, কিন্তু তার কাছে কোনো চাবিই ছিল না, তাই সে দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখতে পাই ওয়াইন কান্না করছে। ওয়াইন কাঁদতে কাঁদতে জাংকুককে জড়িয়ে ধরে। তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। আর তারপরে কাহিনীটা হ্যাপি এন্ডিং হয়ে যায়।